লিভারে চর্বি তথা ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে আগে বলা হতো NAFLD, দ্যাট ইজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বর্তমানে এটা নাম পরিবর্তন হয়ে গিয়েছে, এটাকে বলা হয় MASLD, মানে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। তার মানে মেটাবলিজমে কোনো একটা প্রবলেম হচ্ছে, মেটাবলিক পাথওয়েতে প্রবলেম হওয়ার কারণে আপনার লিভারের মধ্যে স্টিয়াটোসিস হচ্ছে, ফ্যাট ডিপোজিশন হচ্ছে বা চর্বি জমে যাচ্ছে। সো এখন এই MSLD আমরা চিকিৎসা কিভাবে করি? MSLD চিকিৎসার ক্ষেত্রে প্রথমতই আমাদেরকে চেষ্টা করতে হবে পেশেন্টের লাইফস্টাইলকে চেঞ্জ করা। এবং লাইফস্টাইলকে চেঞ্জ করা বলতে গেলে আমরা বুঝাচ্ছি পেশেন্টকে ওয়েট রিডাকশন করতে হবে, পেশেন্টকে বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে এবং পেশেন্টদের ডায়েটারি কিছু রেস্ট্রিকশন দিতে হবে। ওয়েট রিডাকশনের ব্যাপারটা কিরকম? বলা হচ্ছে একটা পেশেন্টের বর্তমানে যত কেজি ওজন আছে, সে যদি তার ওজনের থেকে 5% মতো ওজন কমাতে পারে, তাহলে তার লিভারে যে চর্বি জমা ছিল, অর্থাৎ যে স্টিয়াটোসিস হয়েছিল, সেই স্টিয়াটোসিসটাকে ইমপ্রুভ করে ফেলতে পারে। ধরেন একটা পেশেন্ট আসছে গ্রেড ফ্যাটি লিভার গ্রেড 1, পেশেন্টের ওজন হচ্ছে 60 কেজি, তাহলে 60 কেজির 50% মানে 5 6 30, মানে জাস্ট 3 কেজি ওজন যদি সে কমাতে পারে, তাহলেই কিন্তু তার লিভারের ফ্যাটি চেঞ্জটা অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে যাবে। 2 নম্বর কথা হচ্ছে, একটা মানুষের তার ওজনের যদি 7% কমাতে পারে, তাহলে তার লিভারে যদি স্টিয়াটো হেপাটাইটিস থাকতো, তার মানে আমরা জানি যে ফ্যাটি লিভার ডিজিজের পরের স্টেপটা হয় সেখানে ইনফ্লামেশন হওয়া লিভারের মধ্যে, এবং লিভারের মধ্যে ইনফ্লামেশন হওয়া মানে লিভার মার্কার গুলো বেড়ে যাওয়া, AST ALT এগুলো বেড়ে যাবে। তো এই কন্ডিশনটা আমরা বলছি স্টিয়াটো হেপাটাইটিস। সেই স্টিয়াটো হেপাটাইটিসকে ভালো করার জন্য পেশেন্টের 7% ওয়েটকে ইমপ্রুভ করলেই হবে। তো সে যদি তার 7% ওয়েট কমায়, তাহলে তার স্টিয়াটো হেপাটাইটিস ইমপ্রুভ করে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, যদি পেশেন্টের ইভেন ফাইব্রোসিসও ডেভেলপ করে, বলা হচ্ছে তার ওয়েটের যদি 10% সে কমাতে পারে, তার ফাইব্রোসিস ইমপ্রুভ করে যাবে। তাহলে মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা 1 নম্বরে রোগীকে পরামর্শ দিব যে তিনি যেন তার ওয়েট লস করান, এবং ওয়েট লস করার পাশাপাশি সেক্ষেত্রে কি করতে হবে, তার ক্যালোরিটা রেস্ট্রিকশন করে দিতে হবে, যেন হাই ক্যালোরি ফুড সে না খায়, তাহলে মোটামুটি ওয়েট রেস্ট্রিকশনটা সহজ হবে। ওকে। 2 নম্বর কথা হচ্ছে, ওয়েট রেস্ট্রিকশনের পাশাপাশি পেশেন্টকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ক্ষেত্রে এরকম ভাবে সে এক্সারসাইজ করবে যেন তার শরীরে ঘাম বের হয়ে যায়। আমরা এটাকে রুগীকে সহজে বোঝানোর জন্য বলি, বাট মেডিকেলের ভাষা হচ্ছে এটা অ্যারোবিক রেঞ্জে এক্সারসাইজ হতে হবে। যদি সে অ্যারোবিক রেঞ্জে এক্সারসাইজ করে, তাহলে সেটা তার জন্য ফ্রুটফুল হবে। অথবা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে পারে। ওকে। সো যেই এক্সারসাইজ গুলা করলে একটা পেশেন্টের ওয়েট কমে যেতে পারে, এবং একটা পেশেন্টকে এরকম ভাবে এক্সারসাইজ করতে হবে যেন তার মাসল গুলা স্ট্রং থাকে। কারণ আমাদের যখন ওয়েট কমা শুরু করে, ওয়েট কিন্তু প্রথমে হচ্ছে চেষ্টা করে যে অন্যান্য সোর্স থেকে, ফ্যাট ছাড়া বাকি যত সোর্স আছে সেগুলো থেকে ওয়েট কমানোর জন্য। বাট যখন একটা পেশেন্ট খাওয়া বন্ধ করবে কিন্তু এক্সারসাইজ করবে না, তখন তার মানে মাসল ওয়েস্টিং হওয়া শুরু করবে। সো খাওয়াও বন্ধ করতে হবে এবং একই পাশাপাশি এক্সারসাইজও করতে হবে, না হলে কিন্তু পেশেন্টের ওয়েট কমবে হচ্ছে প্রোটিন থেকে, যেটা পেশেন্টের জন্য আরো খারাপ হবে। তাহলে পেশেন্টকে ওয়েট কমানোর জন্য অ্যাডভাইস করতে হবে। 2 নম্বর হচ্ছে পেশেন্টকে এক্সারসাইজের কথা বলতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, হাই ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েটকে প্রিভেন্ট করতে হবে। প্রশ্ন হচ্ছে যে, আমরা জানি যে যে কোনো জায়গাতে গ্লুকোজ থেকে ট্রাইগ্লিসারাইড হয়। সো আমরা হাই গ্লুকোজ কন্টেনিং ডায়েট এই কথা থেকে সরে গিয়ে কেন হাই ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েট এরকম কথায় আসলাম? কারণ দেখা যাচ্ছে যে ফ্রুক্টোজের মেটাবলিজমের ক্ষেত্রে এটা টোটালি হচ্ছে লিভারের উপর নির্ভর করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ফ্রুক্টোজ থেকে আরো বেশি স্টিয়াটোসিস হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জন্য দেখা যাচ্ছে যে গ্লুকোজটা যদিও বা অন্যান্য টিস্যু ইউটিলাইজেশন করে, ব্রেইন ইউটিলাইজেশন করে, আমাদের মাসলস গুলো ইউটিলাইজেশন করে, কিন্তু ফ্রুক্টোজকে অন্য কেউ ইউটিলাইজেশন করছে না। যে কারণে ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েট গুলো যখন আমরা বেশি পরিমাণে খাবো, তখন সেই ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েট গুলো আরো বেশি স্টিয়াটোসিস করার সম্ভাবনা রাখে দেন গ্লুকোজ। তাহলে ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েট আসলে কি কি আছে? সহজ কথা বলতে গেলে, যে খাবারগুলো বেশি পরিমাণে মিষ্টি, সেই খাবারগুলোর মধ্যে ফ্রুক্টোজ আছে। এবং এর মধ্যে 1 নম্বরে আসবে হচ্ছে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস। তো যে কোনো রকমের সফট ড্রিঙ্কস হোক না কেন, সেগুলোতে খুব হাই পরিমাণে ফ্রুক্টোজ থাকে। 2 নম্বর হচ্ছে, পেস্ট্রি জাতীয় যত খাবার, পেস্ট্রি, কেক, কুকিজ, এই জিনিসগুলোর মধ্যে হাই লেভেলের ফ্রুক্টোজ থাকতে পারে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের সস, চিলি সস বা অন্যান্য যত সস থাকে, প্রত্যেকটা সসের মধ্যে অনেক বেশি ফ্রুক্টোজ দেওয়া থাকে। এবং আর্টিফিশিয়াল সুইটেনার যতগুলো দেওয়া থাকে, সেখানে ফ্রুক্টোজ বেশি থাকতে পারে। যত প্যাকেট যত খাদ্য আছে, সেই প্যাকেট যত খাদ্যগুলোর মধ্যে হচ্ছে ফ্রুক্টোজ দেওয়া থাকতে পারে, সিরিয়ালস এন্ড আদার্স, এগুলোর মধ্যে ফ্রুক্টোজ দেওয়া থাকে। এছাড়া বিভিন্ন ফলের মধ্যে আমরা ফ্রুক্টোজ পাই, যেমন আপেল বলতে পারেন, আপনি মধুর কথা বলতে পারেন, আহ আনারসের কথা বলতে পারেন, এগুলোর মধ্যে ফ্রুক্টোজ থাকে। বাট দেখা গেছে যে ফলের যে ফ্রুক্টোজটা, সেটা আমাদের জন্য অত বেশি ক্ষতিকর না। কিন্তু এছাড়া যে আর্টিফিশিয়াল ফ্রুক্টোজের কথা যেগুলো আমরা আগে বলে আসছি, সেগুলো আমাদের জন্য বেশি ক্ষতিকর। তাহলে পেশেন্টকে আমরা ফ্রুক্টোজ কন্টেনিং ডায়েটটাকে আমরা লিমিট করে ফেলতে হবে। ওকে। এখন মোটামুটি আমরা পেশেন্টকে পরামর্শ দিলাম। ৩টা পরামর্শ দেওয়ার পরে এইবার আমরা রোগীকে বলবো যে কিছু ড্রাগস এর কথা, যদি এরপরও তার কন্ট্রোল না হয়, তাহলে সে কিছু ড্রাগ নিতে পারে। ড্রাগ নেওয়ার মধ্যে সে প্রথমত নিতে পারে হচ্ছে ভিটামিন ই। সো ভিটামিন ই ক্যাপসুল আকারে পাওয়া যায়। সো ই ক্যাপসুল সে কি করবে, সে হচ্ছে 400 ইন্টারন্যাশনাল ইউনিটের ক্যাপসুলগুলো সে দিনে 2 বার খাবে। অর্থাৎ 800 ইন্টারন্যাশনাল ইউনিটের ট্যাবলেট সে টোটালি একদিনে 800 ইন্টারন্যাশনাল ইউনিট করে সে খেতে পারে। ওকে। 2 নম্বর কথা হচ্ছে অবিটিকোলিক অ্যাসিড। অবিটিকোলিক অ্যাসিডও এখানে দেওয়া যেতে পারে, সেটাও তার ক্ষেত্রে হেল্পফুল।
3 নাম্বার কথা হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, সো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন হিসেবে কিছু ওষুধকে আমরা প্রেফার করব। ইভেন ডায়াবেটিস না থাকলেও যেহেতু তার স্টিয়াটোসিস হয়ে গেছে, যাদেরই স্টিয়াটোসিস হয়ে থাকে তাদের কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সো এই ক্ষেত্রে আপনি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিতে পারেন, যেমন হচ্ছে মেটফরমিন আপনি দিতে পারেন। আর পেশেন্টের যদি ওয়েট অনেক বেশি থাকে, তো সেই ক্ষেত্রে মেটফরমিন ছাড়া আমরা দিতে পারি হচ্ছে সেমাগ্লুটাইড। তাহলে আমি 3 নাম্বার হচ্ছে একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এড করার চেষ্টা করব। 4 নাম্বারে রোগীর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা রোগীকে স্ট্যাটিন দিতে পারি। স্ট্যাটিনও তার মোটামুটি MSLD রিস্কটা কমিয়ে দেয়। 5 নাম্বার কথা হচ্ছে যে এই সমস্ত ড্রাগগুলা ছাড়াও আমরা একটা স্পেশাল ড্রাগ দিতে পারি, সেটার নাম হচ্ছে রেসমিটেরম। এই রেসমিটেরমটা খুব রিসেন্টলি FDA অ্যাপ্রুভ হয়েছে এবং রেসমিটেরম আমরা তখনই দিব যখন আমরা একটা রোগীর এভিডেন্স অফ স্টিয়াটোহেপাটাইটিস পাবো। অর্থাৎ আমরা যদি দেখি যে AST এবং ALT লেভেল বেড়ে যাচ্ছে, ঠিক তখন আমি এই স্টিয়াটোহেপাটাইটিস থেকে ফাইব্রোসিস যেন না হয়, স্টিয়াটোহেপাটাইটিস থেকে ফাইব্রোসিস যেন না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি হচ্ছে পেশেন্টকে দিব হচ্ছে রেসমিটেরম। এবং এই প্রত্যেকটা কথা আমি যে বলছি, প্রত্যেকটা জিনিসের রেফারেন্স হচ্ছে কারেন্ট মেডিকেল ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। এবং এর পাশাপাশি পেশেন্টদেরকে আমাদের কাউন্সেলিং করতে হবে যেন তারা এই যে ডায়েট এবং অন্যান্য অ্যাডভাইসগুলো আমরা দিয়েছি সেই জিনিসগুলোকে যেন তারা সবসময় সঠিকভাবে মেনটেন করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে পেশেন্টদের এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করার জন্য আরেকটা জিনিস খুবই হেল্পফুল, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং তিনি বলতেন যে এবং যখন আল্লাহর কাছে আমার আমলনামাগুলো পেশ করা হচ্ছে সোমবারে বৃহস্পতিবারে, তখন যেন এটা রোজা অবস্থায় পেশ করা হয়, তিনি সেটা চাইতেন। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ছিল সোমবারে। সো সেই কারণে তিনি সবসময় সোমবারে রোজা রাখতেন, সাহাবারা সোমবারে রোজা রাখতেন। সো আমরা যেন ইনশাআল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখি, সেটাও কিন্তু একটা আমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে কাজ করতে পারে। অথবা যদি আমরা রোজা না রেখে অন্য কোনোভাবে চেষ্টা করতে চাই, সেক্ষেত্রে আপনি ধরেন রাত ৮টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত খেলেন না। বা আপনি চেষ্টা করলেন ১২ ঘন্টা বা ১৮ ঘন্টা এরকম একটা প্রলং টাইম ফাস্টিং রাখার জন্য। সো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এ যদি থাকি, তখন সেটা আমাদের এই রকম কন্ডিশন গুলোকে আরো বেশি ভালো করে দেয়।